আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। এনআইডি লক হওয়ায় যে ২২ ধরনের সেবা পাবেন না শেখ হাসিনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল। ৫ অগস্ট সংসদ ভবনে পালিয়েছিলেন শিরিন শারমিন পলক সহ ১২ জন পলক। অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মেজর সিনহা হত্যা ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু। মাদক কারবারিদের পক্ষ নেওয়ায় যশোরে বৈষম্য বিরোধী নেতাকে গণধোলাই। দেশের ৬ বিভাগে ঝরতে পারে বৃষ্টি। জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তারের ঊর্ধ্বতনের অনুমতির সিদ্ধান্ত স্থগিত। সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৩ দিনের ছুটি। কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু। সৌদি থেকে ফিরে বিমানবন্দরে জরুরি বৈঠক মোদির। চীন গোপনে প্রশান্ত মহাসাগরে একটি সামরিক নেটওয়ার্ক তৈরি করছে। এবং মে মাসে সৌদি, কাতার ও আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। পাসপোর্ট করা, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, ব্যাংক হিসাব খোলা সহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হতে পারেন শেখ হাসিনা। জানা গেছে, দেশে ২২ ধরনের সেবা পেতে প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্রের, কিন্তু এনআইডি যাদের স্থগিত বা লক করা হয় তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হন। দুর্নীতি দমন কমিশনের একটি মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৭ ব্যক্তির করা আপিল মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। অধ্যাপক ইউনূস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আপিলকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, সঙ্গে ছিলেন আইনজীবী খাজা তানবীর আহমেদ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আসিফ হাসান শুনানিতে ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ অগস্ট সকাল থেকে রাত ২:৩০ পর্যন্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এসব কথা জানিয়েছেন। এর আগে গত বছরের ১৫ অগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা চেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত ৬ ফেব্রুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায়। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। শাওনের সৎ মা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ ১২ জনকে আসামি করা হয়েছে। টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ডেথ রেফারেন্স এবং দণ্ডের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে মামলার পেপার বুক করা শুরু করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা। এর আগে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামাল্লাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ২ জনকে মৃত্যুদণ্ড, ৬ জনকে যাবজ্জীবন ও ৭ জনকে খালাস দিয়ে রায় দিয়েছেন। যশোরে মাদক কারবারিদের পক্ষ নেওয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এস.কে সুজন গণধোলাইয়ের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের রোশানল থেকে তাকে উদ্ধার করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশের 6 বিভাগে আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশ জুড়ে তাপমাত্রা আরো বাড়বে বলে আভাস দিয়েছে সংস্থাটি। এছাড়া আগামী কয়েকদিন বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে বলেও বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে। এতে বলা হয়েছে, আজ বুধবার আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার ঘটনার সংশ্লিষ্ট মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ ঢাকা মহানগর পুলিশের ওই সিদ্ধান্ত 3 মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। এর আগে গত রোববার ডিএমপির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন রিটটি করেন। এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবি প্রধান, সিআইডি প্রধান ও এসবি প্রধান সহ 7 জনকে বিবাদী করা হয়। সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বিরাট সুখবর। তারা সামনে টানা 3 দিন ছুটি পেতে যাচ্ছেন। 1 মে মানে মে দিবস বা বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে এই ছুটি ভোগ করবেন তারা। সরকারি ছুটির ক্যালেন্ডার 2025 অনুযায়ী আগামী 1 মে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে একটি সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এবছর মে দিবস পড়েছে বৃহস্পতিবার, এর পরদিন শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটির দিন। ফলে 1 মে থেকে 3 মে পর্যন্ত সরকারি চাকরিজীবীরা পাবেন টানা 3 দিনের ছুটি। কুমিল্লার বুড়িচং উপজেলার ট্রেনে কাটা পড়ে 3 যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা সদর রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদের সবার বয়স আনুমানিক 20 থেকে 22 বছরের মধ্যে। কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ সকালেই ভারতে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিমানবন্দরে নেমে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য কর্মকর্তারা। মঙ্গলবার রাতে সৌদির রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন মোদী। মধ্যরাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছেন। একটি বাণিজ্যিক বিমান থেকে জরুরি রেডিও সম্প্রচার ছিল প্রথম সতর্কবার্তা, যেখানে বলা হয়েছিল চীনা সরকার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে তাদের বিমান পথে লাইভ ফায়ার মহড়া শুরু করতে চলেছে। কয়েক ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে 49টি বাণিজ্যিক ফ্লাইটের রুট পরিবর্তন করে যাতে তাদের কোনো ক্ষতি না হয়। চীনের পর্যবেক্ষক এবং সাম্প্রতিক বিশ্লেষণ অনুসারে 21 ফেব্রুয়ারির ঘটনা, যা ক্যানবেরা এবং ওয়েলিংটনের কর্মকর্তাদের বিচলিত করেছিল, এটি প্রশান্ত মহাসাগরে বেইজিং এর সুদূর প্রসারী পরিকল্পনার একটি ঝলক মাত্র। প্রাগ ভিত্তিক গবেষণা গোষ্ঠী সিনোপসিসের এপ্রিলের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে চীনা কমিউনিস্ট পার্টি কমপক্ষে 10টি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশে দ্বৈত ব্যবহারের সমুদ্র বন্দর, বিমান ঘাঁটি এবং টেলিকম নেটওয়ার্ক নীরবে গড়ে তুলছে, যা প্রায় 3000 মাইল জুড়ে বিস্তৃত। সেই সঙ্গে হাওয়াই থেকে মাত্র 2500 মাইল দক্ষিণ পশ্চিমে পলিনেশিয়ার আমেরিকান সামোয়া অঞ্চল এবং অস্ট্রেলিয়ার মধ্যে কৌশলগত নেটওয়ার্ক তৈরি করছে। মার্কিন অর্থনীতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের পরিকল্পিত বিনিয়োগকে আরো সুসংহত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13 মে থেকে 16 মে পর্যন্ত মধ্যপ্রাচ্য সফর করবেন। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের কাছে এই ভ্রমণের কথা ঘোষণা করেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, লেভিট জানান, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার রোমে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।